এখন চলে যাচ্ছে মূল ঘটনা, যেটি সাজিদের ঘটনা। সাজিদের বাবা এনায়েত সাহেবের সাথে ঘটেছিল। তো এনায়েত সাহেব তখন একেবারেই তার যৌবনে, এবং তিনি সরকারি চাকরি করেন তখন 80-র দশকের ঘটনা, এবং তার তখন পোস্টিং ছিল ময়মনসিংহ জেলা, ময়মনসিংহের যে বনাঞ্চল, সেখানে ফরেস্ট অফিসার হিসেবে তিনি জব করেন তখন। সদ্য বিয়ে করেছেন, এবং সময়টা একটু ডিফারেন্ট কাটছে তার, বিকজ এর আগে শহরে থাকতেন, শহর থেকে একেবারেই জবের কারণে চাকরির জন্য ফরেস্ট এলাকাতে চলে যাওয়া। তো ফরেস্টের পরিবেশ কিন্তু ডিফারেন্ট, এখনকার মতো না। তখনকার সময় আসলে জঙ্গল ছিল আরও ডিফারেন্ট, মানে আরও নিবিড় ছিল বন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, 80-র দশকে বাংলাদেশের বনাঞ্চল কিন্তু বেশ ডেন্স ছিল, অনেক ডেন্স ছিল, অনেক ভারী ছিল। কারণ তো এখন যেমন বিদ্যুৎ সব জায়গায় পৌঁছেছে, তারপরে আপনারা দেখতে পান যে রাস্তাঘাট অনেক হয়ে গেছে, তখন কিন্তু এতটা ছিল না। তখন যেটা হয়েছিল যে বিজলি ছিল কিছু জায়গায়, কিছু জায়গায় ছিল না, এবং রাস্তাঘাটও এত ডেভেলপ ছিল না। ফরেস্ট এরিয়াগুলোতে রাস্তাঘাটগুলো একেবারেই মানে সেই রকম ছিল, মানে গাছগাছালি ছাওয়া, বন্য পশু কিন্তু দেখা যেত। এবং 80-র দশকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের হিল ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু তখনও আমরা বেঙ্গল টাইগার কিছু হলেও দেখতে পেতাম, একই সাথে সহাবস্থান করতো। তখন কিন্তু ওই এলাকাতে লেপার্ডও ছিল, এবং লেপার্ড এবং বেঙ্গল টাইগারও কিন্তু দেখা যেত। এবং আমাদের এই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট যেটা, এখানেও কিন্তু লেপার্ড ছিল, এবং এখনও হয়তো আছে কিছু। এখন আমি যতদূর জানি 2020-21 সালের দিকে আমি শুনেছিলাম 30-40টা লেপার্ড নাকি আছে পার্বত্য ডিস্ট্রিক্টে, এরকম একটা অবস্থা। যারা বন বিভাগের লোক তারা বলেছিল যে সেরকম একটা ছিল। তো এখন কিন্তু বেঙ্গল টাইগার ওইসব জায়গায় দেখাই যায় না, বেঙ্গল টাইগার একমাত্র সুন্দরবনে দেখা যায়। তো এই ব্যাপারগুলো আপনাদের কাছে একটু বর্ণনা করার প্রয়োজন এই কারণে ছিল যে আপনারা একটু আন্দাজ করতে পারেন যে সেই এলাকার সম্পর্কে, এবং তখনকার মানে ঘটনার প্রেক্ষাপট এবং ঘটনার জায়গা সম্পর্কে আপনারা একটু জানতে পারেন, এই কারণে আপনাদেরকে বলা। যাই হোক, যেই বাড়িটা বা যে কোয়ার্টারটা দেওয়া হয় এনায়েত সাহেবকে, সেটা ছিল বেশ ফরেস্টের মাঝেই যেতে হয় একটা জায়গায়, একটা ছোট্ট একটা টিলার মতো জায়গা, সেখানে তার কোয়ার্টারটা, এবং তার পাশেই তার নিচে তার ছিল অফিস। এবং সেখানে রাতের বেলা অফিসে সাধারণত তাদের যেই দারোয়ান সেই থাকতো আর কি, গার্ড, যে সেই গার্ড থাকতো, আর তার কোয়ার্টারের যে কাজ করতো সেই লোকটাও ওইখানেই থাকতো। আর দিনের বেলা সেখানে তার অফিস হতো, এবং তার মুভ অ্যারাউন্ড করার জন্য তাকে একটা খোলা জিপ গাড়ি দেওয়া হয়েছিল, এবং দিনের বেলা যারা আসতো তার সাথে ভিজিটে গেলে বিভিন্ন জায়গায় সেখানে তার সাথে যাওয়া হতো। যাই হোক, তিনি প্রথম গিয়ে একলা সেই বাসাটা দেখলেন, সেখানে কোয়ার্টার দেখলেন, এবং তিনি একটা রাত কাটালেন সেখানে। বিদ্যুতের ব্যবস্থা নাই, মানে আছে, বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুৎ বেশিরভাগ সময় থাকে না। তো সেই সময় তাদের চলতে হয় সেই হারিকেন, ল্যাম্প ইত্যাদি দিয়ে। আর একটা ব্যাকআপ জেনারেটর আছে, এই ব্যাকআপ জেনারেটরটা যদি কোনো প্রয়োজন হয় সে সময় চালানোর জন্য, তো সেটাও সেই বেশ মানে 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 তেলের বিশাল হিসাব কিতাব আছে আর কি। যাই হোক, এটা হচ্ছে সেই জায়গার বর্ণনা। তো এনায়েত সাহেব ফার্স্টে ভাবছিলেন যে এই জায়গায় কীভাবে তার ওয়াইফকে নিয়ে তিনি উঠবেন, একটু টেনশনে পড়ে গিয়েছিলেন। তো তারপরে চিন্তা করলেন যে না, আগে আসি, তারপর বাবা মা থাকবে কিনা এটা নিয়ে তিনি চিন্তা করছিলেন। তো এরকম চিন্তাভাবনা করতে করতে তিনি তার ফ্যামিলি নিয়ে চলে আসলেন সেই কোয়ার্টারে, এবং কোয়ার্টারে উঠলেন। তো প্রথম দিকে সবার কাছেই একটু 1-2 দিন ভালো লেগেছিল, মানে তারপর তারা একটু বোর্ড হয়ে গেলেন যে মানে কি অবস্থা কি। তো তিনি বললেন যে তোমরা চাইলে, বাবা মাকে বললেন যে তোমরা চাইলে শহরে ঘুরে আসতে পারো মাঝে মাঝে, আর এমনি তো এরকমই, কি করবা আর। তো বাবা মা ছেলের সাথে থাকার জন্য মেনে নিলেন, ছেলে আর ছেলের বউ এরকম একটা জায়গায় থাকবে, এটা তো আসলে তারা যদি কেউ না থাকেন, একা একা বউটা থাকবে বাসায়। তো এরকম চিন্তা করে তারা ওই বাসায় থাকলেন। তো এনায়েত সাহেব প্রতিদিন তার অফিস সারেন এবং সন্ধ্যার পরে আসেন বাসায়, এসে তার সময় কাটে পরিবারের সাথে, এবং ভালোই লাগে। তার ভাই বোনরা যেহেতু তাদের সংসারে অ্যাটাচ ছিল না, তারা থাকে বাইরে আলাদা আলাদা, তো সুতরাং তাদের সাথে তার বাবা মার কানেক্টিভিটি এত বেশি না আর কি। তো বাসায় তারা মোটামুটি ভালোই সময় কাটান। সন্ধ্যার পরে তারা বাসার সামনে যে বারান্দা সেখানে বসেন, দূরে একটা নদী দেখা যায় এবং সেই নদীর অংশ খুব সুন্দর, এবং তারা মাঝে মাঝে ওখান থেকে নামেন, ঘুরতে যান, বাবা মাকে নিয়েই নামেন। তো যাই হোক, এইভাবেই দিন কাটছিল। রাতের বেলা একেবারে নীরব হয়ে যেত চারিপাশ, এবং রাতের বেলা বেশিরভাগ সময় দেখা যেত যে কারেন্ট অনেকক্ষণ থাকতো না। তো যখন নীরব হয়ে যেত, দূরে পশু পাখির শব্দ পাওয়া যেত, ঝিঝি পোকার ডাক, এরকম একটা পরিবেশ। তো এইভাবেই এনায়েত সাহেবের দিন কাটতে থাকে, আর তিনি তার কাজকর্ম শুরু করেন, এবং আস্তে আস্তে তিনি ইউজড টু হয়ে যান কাজের সাথে। তার কোয়ার্টারের পাশেই তার অফিস, সেখানে যেতে হয়। এবং যেই জায়গায় তার পোস্টিংটা ছিল সেটা কিন্তু ময়মনসিংহের সেই বন বিভাগের বেশ, ময়মনসিংহ তো একটা বিভাগ, এবং সেটার মানে সেই জেলা তখন ছিল, এবং সেই জেলার আমি স্পেসিফিক জায়গার নাম বলছি না, যেখানে তার পোস্টিং ছিল এটা ছিল খুব নিবিড় বন টাইপের জায়গা। ওখানে বেশ প্রাণ বৈচিত্র্য বেশি, অনেক প্রাণী আছে, গাছগাছালি আছে, এবং বেশ এখনও নাকি সেই জায়গাটা মোটামুটি বেশ রিচ, ময়মনসিংহ
পুরো বনাঞ্চল এলাকার মধ্যে ওইটাই বেশ রিচ এলাকা। আমি স্পেসিফিক লোকেশন বলবো না, যাই হোক। তো এনায়েত সাহেব সেখানে যখন যেতেন তার মোটামুটি দিন ব্যস্ততাই কেটে যেত, কারণ তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো, সেখানে মানে কি বলে সেই সব জায়গায় দেখতে হতো কোথাও কোনো অপরাধ হচ্ছে নাকি, অনেক কিছু মানে এটার মধ্যে তাদের জবের অংশ আর কি। তো এগুলো দেখতেন। তো এরকম ঘুরতে ঘুরতে সেখানে বাজার ছিল, সেই বাজারে যে বসতেন, চা খেতেন, এবং এইভাবে তার সাথে সেখানে তার সাথে পরিচয় হয় এক ব্যবসায়ীর, এবং সেই ব্যবসায়ী কিন্তু বেশ রিনাউন একজন ব্যবসায়ী, তার সাথে ভালোই সম্পর্ক, সেই এলাকার মোটামুটি একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, তার সাথে বেশ ভালো সম্পর্ক হয় তার গল্প গুজব করতে করতে। এবং ওখানে আরও দু একজন মানুষের আসতেন, যেহেতু ওখানে রিক্রিয়েশনের অবস্থা খুব কম, ব্যবস্থা কম, রিক্রিয়েশনের বনাঞ্চলে কি রিক্রিয়েশন, তো ওইখানে এসে তাদের দেখা হতো, গল্প হতো। তো তিনি মোটামুটি দেখা যেত যে তার দুপুরের যে ভিজিটের পরেই তিনি যেতেন ওখানে বাজার ওই এলাকায় যেতেন, এবং সেখানে বসে গল্প গুজব হতো, আড্ডা দিতেন। তো দেখা গেল যে ব্যবসায়ীর সাথে তার ভালোই একটা সখ্যতা করে উঠে এনায়েত সাহেবের। তো এর মাঝে আরেকজন ডাক্তার আসতেন মাঝে মাঝে, ডাক্তার সাহেব তিনিও ওইখানে তার কাছাকাছি পোস্টিং। তো মোটামুটি তাদের মধ্যে বেশ গল্প গুজব হয়। তাই সেই ব্যবসায়ী এনায়েত সাহেবকে বলেন যে ভাই আসেন না কেন, আমার বাসায় আসেন, বেড়ায় যান ভাই, ভালো অবস্থা, এবং আপনারা এনজয় করবেন, কারণ আমারটা তো বাংলো বাড়ি একদম নদীর কাছে, এবং বাসার আশেপাশে ভালো জায়গা, ফ্রেশ, এবং বেশ ব্যবস্থা আছে ওখানে, আপনি গল্প গুজব করতে পারবেন, রাতের বেলা আমার ছাদে বসে ওখানে গান শোনার ব্যবস্থা আছে, সবকিছু আছে আমার বাসায়, এবং বেশ সুন্দর, এবং দূর থেকে পাহাড় দেখা যায় আমার এখান থেকে। এনায়েত সাহেব বললেন যে ভাই আমার বাসা যেখানে কোয়ার্টারটা, সেটার কাছেও কিন্তু নদী আছে, তো আপনার এখান থেকে মোটামুটি তখন এই ব্যবসায়ী বলে যে আমার বাসার থেকে কিন্তু হেঁটে যাওয়া যায় আপনার বাসায়, আপনি যদি বিকালবেলা হেঁটেও বেরোন এই নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে, ওইখানে কয়েকটা বনাঞ্চল আছে এবং জায়গা আছে, ওখানে হেঁটে হেঁটে চলে আসতে পারবেন আমার বাসায়, এবং মনে হয় না এখানে সমস্যা হবে, আপনার সাথে গার্ডরে নিয়ে এরকম ভাবে বলে আর কি। তো এনায়েত সাহেব বলেন যে আচ্ছা ঠিক আছে, দেখি একদিন আসবো। তো বলে আইসেন, কিন্তু অবশ্যই আসবেন, আর মেন রাস্তা দিয়েও তো আসতে পারেন, আসলে ওটা ঘুরে আসতে হবে আর কি। তো যাই হোক, তাদের মধ্যে আলোচনা। তো এনায়েত সাহেব একদিন ঠিক করেন যে তিনি আসলে যাবেন, তিনি এরকম বসে আছেন, একদিন ঠিক করেন যে দুপুরের পরে বেরোবেন, চিন্তা করেন যে সেই লোকের বাসায় যাবেন, এবং সেই ব্যবসায়ীর বাসায় যেয়ে তার সময় কাটাবেন, আড্ডা দিয়ে চলে আসবেন সন্ধ্যার মধ্যে, বা এরকম একটা চিন্তা ভাবনা করে তিনি বাসা থেকে, তখন শীত শুরু হচ্ছে আর কি, তো হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে, মানে কেবল শীতটা আসবে আর কি, এরকম একটা অবস্থা, শুষ্ক বাতাস তখন ড্রাই হচ্ছে, এরকম একটা অবস্থা। দুপুরের পরে অলরেডি একটু ড্রাই ভাব চলে আসে। এনায়েত সাহেব তার ওয়াইফকে বললেন যে আমি অমুক সাহেবের বাসায় যাচ্ছি, তোমরা থাকো, আমি ইনশাল্লাহ চলে আসবো সন্ধ্যার মধ্যে। তো তার ওয়াইফ বললো যে তুমি চাও গাড়ি নিয়ে যাবো? বলে না, গাড়িতে যাবো না, আমি নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো, এখানে বেশি দূর না, এইখান দিয়ে গেলে অনেক দূর একটা রাস্তা আছে, বললো যে এখান থেকে গেলে এখান থেকে এরকম রাস্তা আছে, এবং ওই পাশে রাস্তার বাঁক দিয়ে চলে যাবো, বেশিক্ষণ লাগবে না, হয়তো আধা ঘন্টা 35-40 মিনিট লাগবে ওনার বাসায় যেতে, তারপরে আমি তো আসতেছি ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে চলে আসবো। তো তার ওয়াইফ বলে যে তুমি সাথে গার্ডরে নিয়ে যাও? বলে না, ও থাকুক, অফিসের তো আছে, এবং তোমাদের এখানে একটা ব্যবস্থা, সিকিউরিটির দরকার আছে। এনায়েত সাহেব গার্ডকেও নেন না, তিনি গাড়িও নেন না, তিনি চলে যান। এবং আসলে গাড়ি নেওয়ার একটা কারণ ছিল যে তার ড্রাইভার মনে হয় বের হয়ে গেছিল তখন কোনো কাজে বা কিছু, মানে বিকালে ড্রাইভারও ছিল না তার, তো উনি নিজে ড্রাইভ করতেন না, তিনি ওই ড্রাইভারই তাকে গাড়িতে করে নিয়ে যেত। তো তিনি তার গার্ডও নেন নাই, ড্রাইভারও নেন নাই, তো তিনি বের হয়ে যান ওখান থেকে। এবং তার কিন্তু ওখানে লাইসেন্স করা বন্দুক আছে, মানে লাইসেন্স বলতে যে সরকারি বন্দুক আছে সেটাও নেন নাই তিনি হেঁটে চলে যান। তো তিনি মনে করেন যে এটা কোনো ব্যাপার না, তিনি যে একদিন ঘুরছেন, জায়গাগুলোকে দেখতেন, ছিলেন, আর মোটামুটি ফরেস্ট এলাকাতে কাজ করতে গেলে ফরেস্টটাকে ভালো মতো বুঝতে হয়, জানতে হয়, এরকম অবস্থা। তো তিনি দুপুরের পরে এই হালকা শুষ্ক ওয়েদারে, মানে ঠান্ডা শুষ্ক ওয়েদারে, বাতাস চলতেছে হালকা হালকা ঠান্ডা, তিনি রওনা দেন। তার মার কাছ থেকে তিনি দোয়া নিয়ে যান, সবসময় তার এটা একটা অভ্যাস ছিল, তার মার কাছ থেকে দোয়া নিয়ে যান। তো তিনি নেমে হাঁটা দেন, হেঁটে হেঁটে ফার্স্টে তিনি চলে যান নদীর পাড়ে ওই জায়গায়, এবং পাশের রাস্তা ধরে হাঁটতে থাকেন। তো বেশ অসাধারণ লাগে তার কাছে, নদীর পাড় দিয়ে যাচ্ছেন, এবং তার পাশে মানে ঘাসের একটা উঁচু ঘাস, তার ওই পাশে গাছ, মানে অনেক সুন্দর, মানে তার কাছে মানে বনাঞ্চলটা তিনি এনজয় করতে করতে হাঁটতেছেন। এবং দুপুরের পরে যেহেতু শীত ধরে যাচ্ছে, গাছের পাতাগুলো পড়া শুরু করছে, হালকা হালকা গাছের পাতা পড়ে যাচ্ছে চারিদিকে, দেখতেছেন। তার এরকম হাঁটতে হাঁটতে তিনি অনেক দূর চলে আসেন, এক সময় দেখলেন যে তার সেই কোয়ার্টার ছোট দেখা যাচ্ছে। তো তিনি হেঁটে হেঁটে ঢুকে গেলেন সেখানে, তার বাম পাশে এখন পড়তেছে তার সেই গাছগাছালি বন, আর ডান পাশে সেই নদী, হেঁটে যাচ্ছেন। তো তিনি এক পর্যায়ে তিনি ভাবলেন যে আমি বেশ একা হয়ে গেছি, কারণ এই দুপুরটা কিন্তু বেশ গড়ায় গেছে, এর মধ্যে তিনি ভাবতেছেন তিনি একা হয়ে গেছেন অনেক, এবং বনের ভেতর থেকে বিভিন্ন পাখির ডাক আসতেছে। তো তারপর খুব ভালোও লাগতেছে, এবং ছায়া, বিভিন্ন জায়গায় নিবিড় ছায়া, কারণ সেখানে কিন্তু ওই দেখা যাচ্ছে গাছের জন্য রোদটা এসে পড়তেছে না এই মাটির রাস্তায়। এবং তিনি একটু অবাক হলেন যে তিনি একজন মানুষও দেখেনি এতক্ষণে,
তো তিনি যখন নাকি এই গাছালি পার হয়ে একটা বাঁক নিলেন, তখন দেখলেন উঁচু পাহাড়। উঁচু পাহাড় বলতে মানে মানুষের আন্দাজে বেশ উঁচুই মনে হবে, মানে ওই অঞ্চল অনুযায়ী টিলার থেকে একটু উঁচু আর কি, বেশ উঁচু পাহাড় দুই পাশে, এবং মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। তো অনেক অবাক হলেন তিনি, জারি এই জায়গাতে আসেনি এর আগে, এরকম দেখি নাই, সুন্দর পায়ে চলা পথটা এখানে মাঝখান দিয়ে চলে গেছে। তো তিনি হেঁটে হেঁটে ঢুকলেন এবং সেই দুই পাহাড়ের মাঝখান দিয়ে, দুই পাশে টিলার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেয়ে নামলেন এবং নেমে আবার শুরু হলো রাস্তা। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে ঘুরে সেই গাছগাছালির মধ্যে দিয়ে, এর মধ্যে কিন্তু বেশ রোদ পড়ে বিকেল হয়ে গেছে প্রায়। তো তিনি এই সময় যে দেখলেন যে দূরে দেখা যাচ্ছে যে সেই বাংলো দেখেই তিনি বুঝলেন যে এটা হচ্ছে সেই ব্যবসায়ীর বাংলো এবং যেখানে তিনি আসতেছেন। তো হেঁটে হেঁটে পৌঁছায় গেলেন এক সময়। তো তখন কিন্তু অলরেডি প্রায় বিকাল, মানে তিনি একটু অবাক হলেন যে বেশ তার যে অ্যাসিউম টাইম যে তিনি চিন্তা করছিলেন যে তিনি মোটামুটি আধ ঘন্টার মধ্যে বা 40 মিনিটে পৌঁছা যাবেন, সেটার থেকে অনেক বেশি সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, ক্লোজ টু 1.5 ঘন্টা হেঁটে আসছেন। তো তিনি বুঝলেন যে দূরত্বটা যতটুকু আন্দাজ করছিলেন ততটুকু না, তার থেকে বেশি। তো তিনি গেলেন সেখানে, যে সেই বাসাতে উপস্থিত হলেন এবং সেই বাড়িতে তার সেখানকার দারোয়ান তাকে দেখেই সালাম দিলেন এবং ডেকে নিয়ে আসলেন বাড়ি। যে সেই তার বন্ধু বের হয়ে আসলো, মানে নতুন বন্ধু যে ব্যবসায়ী, খুব খুশি। তারা দেখে একদম খুশিতে আটখানা, বলে যে আরে আপনি হেঁটে চলে আসছেন কেন, হেঁটে আসলেন কেন, এখন তো বেলা পড়ে গেছে, এখন তো বিকাল হয়ে গেল, গাড়িতে আসলে আপনি, আচ্ছা আমি ব্যবস্থা করে দেবো। সে বলতে আচ্ছা আপনি ব্যস্ত হেন না ভাই, চলেন ভিতরে যাই। তো তার বাসায় গেলেন তিনি, যে তিনি বাসায় বসলেন, তাদের চা নাস্তা খাওয়া হলো, গল্প গুজব করলো এবং এনার সাহেব দেখলেন তার সে ব্যবসায়ীর বাড়ির ছাদে উঠলেন, বেশ সুন্দর ছাদ, চারিপাশে দেখা যাচ্ছে, দূরে আরও পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের সারি দেখা যাচ্ছে একদম, এবং জঙ্গল বনাঞ্চল দেখা যাচ্ছে। তো বলতেছে যে আমি ইচ্ছা করে এই ছাদটাকে উঁচা করে বানাইছি ভাই, হ্যাঁ, তো মানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে দাঁড়াইলে অনেকই, এবং আমার ইচ্ছা আছে এখানে একটা ওয়াচ টাওয়ার বানাবো, বলতেছে আর কি এনার সাহেবকে, যে আমি একটা ওয়াচ টাওয়ার বানানোর ইচ্ছা, যাতে আরও দূরে দেখা যায় এখান থেকে ভাই, পুরা ওই যে গাছের মাথা দিয়ে দেখবেন এই পাশ থেকে, আর ওই পাশে ওই পাহাড়গুলো দেখবেন। এনার সাহেব দেখে খুব খুশি হইতেছে। তো এক সময় তাদের চোখের সামনে এই সূর্যটা আস্তে আস্তে ডুবে গেল। এনায়েত সাহেবের তখন মানে মোটামুটি চিন্তা হয়েছে, বলছে যে দেখেন ভাই অন্ধকার হয়ে গেছে, আমার যেতে হবে, যাই। বলে না না, আমি পৌঁছায় দিব আপনারে, প্রশ্নই আসে না, আমি আমার এই লোক। তিনি বলতেছে কোনোই আপনি মাথা করেন না, আমার সাথে টর্চ লাইট আছে, আমি অন্ধকারে চলে যাবো। এনায়েত সাহেব একটু সাহসী মানুষ ছিলেন, যেহেতু তিনি এইখানে এই ফরেস্ট এলাকাতে যেহেতু তিনি জব শুরু করছেন তার জীবনে, তার সাহসী হইতেই হবে। এবং তিনি যেহেতু এই জঙ্গলের অনেক কিছুই তাকে চ্যালেঞ্জ মেনটেন করে চলতে হচ্ছে, এবং তিনি এই চ্যালেঞ্জগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান। তিনি চান যে তার যাতে এক্সপিরিয়েন্স বাড়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে। তো সুতরাং তিনি মানে ওই মানুষের হেল্প এইসব ব্যাপারে নেওয়াতে আগ্রহী না। তিনি বললেন যে ভাই ওইসব কিছুই না, আমি চলে যাব, আপনি টেনশন করেন না, আমি আজকে আসছিলাম তো, আমি একদিন সময় করে আসবো, আপনার বাসা আরও লম্বা সময় কাটাবো, আপনার ভাবিরে নিয়ে আসবো। যাই হোক, তিনি ওই ব্যবসায়ী পরিবারের সাথে পরিচয় হলেন এবং সন্ধ্যার পর তারা কেউই তাকে যেতে দিতে রাজি না। ব্যবসায়ী বলতেছে হাঁটা পথটা ভাই রাস্তার মধ্যে অনেক সমস্যা হতে পারে। তিনি বলছে কি সমস্যা? বলে আছে, আপনি বুঝবেন না, এই মানে আপনি তো এই এলাকায় আসছেন, নতুন বন্য এলাকায়, এখানে অনেক কিছু আছে, এগুলা আপনি মানে আছে। তার মানে তিনি খুব সিরিয়াস ভাবে বলতেন। তিনি বলেন আরে ধুর, আপনি এগুলো নিয়ে কি উল্টাপাল্টা বলেন আমাকে, এইসব আমার বুঝান ভাই, এগুলা কিচ্ছু না, কোনো ব্যাপার না। এনায়েত সাহেব সেই কথা মানে একদম অগ্রাহ্য করে তিনি বেরোলেন। ব্যবসায়ী তিনি মোটামুটি খুব মানে আশফাস করতেছে আর কি, উনি আসলে চাইতেছে না যে এনায়েত সাহেব যাক। তিনি একবার বললো যে আমার এখানকার গার্ড দিয়ে দিই আপনার সাথে। বলে আরে মাথা খারাপ নাকি আমার গার্ড নিয়ে, তাহলে আমি আমার গার্ড নিয়ে আসতাম। এই বলে তিনি বাদ দিয়ে তিনি বেরোলেন। এনায়েত সাহেবের কাছে টর্চ লাইট আছে, তার কাছে বেশ ভালো একটা 2 ব্যাটারির টর্চ লাইট, ভালো আলো হয়ে আছে। তো তিনি কোনো কথা না বলে তিনি রওনা দিলেন। তো বেরিয়েছে, টর্চ মেরেই বেরিয়েছেন, হেঁটে বেরিয়েছে। তুমি দেখতেছেন অনেক দূর ওই যে বাংলোর নিচে যে বাতির নিচে অনেকক্ষণ সেই ব্যবসায়ী তাকায় আছে, খুব টেন্সড মুখে। তিনি হাত নাড়া দিলেন চলে যেতে ভিতরে। তো তিনি বের হয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে নদীর পাড়ে আসলেন। তো দেখলেন যে আকাশে সুন্দর চাঁদ উঠছে এবং চাঁদের আলোতে চারিদিক ভেসে যাচ্ছে। তিনি ভাবলেন যে এই সৌন্দর্য আমি যদি আসলে উপভোগ না করতাম তাহলে আর কি পেলাম আমি। আর হালকা শীত যেহেতু আসতেছে, বাতাসটা আরও ঠান্ডা হয়ে গেছে, তার একটু গায়ে কাটা দিতেছেন এক সাহেবের। তো তিনি ওই গায়ে সাফারি পড়া, তো এগুলা তিনি গায়ে মাখতেছেন না, হেঁটে আসতেছেন। হাঁটা দিয়েছেন, যেদিক থেকে আসছেন ওই পথে হেঁটে যাচ্ছেন এবং বেশ লাগতেছে। এবং এখনই বনাঞ্চলের মধ্যে ডাক শুরু হয়ে গেছে, ছোট ছোট পাখি মানে প্রাণী, নিশাচর প্রাণীর ডাক এবং টুকি ডাকতেছে। একটু তার মানে একটু টেন্সড লাগছে, বিকজ অফ তিনি চিন্তা করতেছেন যে কোনো বন্য প্রাণী, ওয়াইল্ড প্রাণী যদি থাকে, বিশেষ করে এই যে বাঘ মানে লেপার্ড বা কিছু, এগুলো নিয়ে তিনি একটু ভয় পাচ্ছিলেন। তো যাই হোক, এগুলো চিন্তা ভাবনা না করে তিনি আস্তে আস্তে হাঁটলেন। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছেন। তো এক সময় তিনি চলে আসলেন সেই গাছপালা যেগুলো পার হয়ে আসছিলেন দিনের বেলা, সেই গাছগুলোর কাছে। তো এখানে দেখতেছেন যে বেশ চাঁদের আলো ঢাকা পড়ে গেছে, যেহেতু দিনে সূর্যের আলো রাস্তায় পড়ে না, এখন চাঁদের আলোটাও ওখানে পড়তেছে না, জায়গাটা ছায়া পুরা। এবং তিনি ফ্ল্যাশ লাইট মারতেছেন সামনে, দেখতেছেন যে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। তো হেঁটে হেঁটে যাচ্ছেন। তো ওই জায়গাটা আসতে কেমন জানি মনে হলো ঠান্ডাটা আরও বেড়ে গেল
আর কেমন জানি লাগতেছে তার কাছে, মানে একটা অস্বস্তিকর ফিলিং যেটা তিনি বর্ণনা করতে পারবেন না। তো তিনি কিছু না বলে হাঁটতেছেন, কিছু চিন্তা ভাবনা না করে একবার ভাবলেন যে একটু গান গাই। তো পরে চিন্তা করলেন যে না, কেমন লাগবে অন্ধকারের মধ্যে, এই অভ্যাস আমার খুব একটা নাই, মানে এরকম চিন্তা করতে করতে হেঁটে আসতেছেন। হঠাৎ তার কাছে মনে হলো যে তার পিছনে কেউ যেন হেঁটে আসতেছে, শব্দ পাচ্ছেন, পায়ের শব্দ। তিনি একবার ভাবলেন যে আমি কি মানে কিছু বলবো, মানে সাড়া দিব, নাকি হেঁটে যাব, নাকি আসলে এই পাহাড়ি পথে বা গ্রামের পথে মানুষ এমনি হাঁটে, রাতের বেলা কেউ আসতেছে, আবার আমাকে দেখে আমি যদি এখন ফিরে তাকাই কি মনে করবে। তো তিনি এইসব মানে একটা ডিলাইমা নিয়ে, মানে নিজের একটা ভেতর একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তিনি আর মানে পিছনের দিকে তাকাচ্ছেন না। তিনি স্পষ্ট বুঝতেছেন যে তার পিছনে কেউ হেঁটে আসতেছে। তো এই অন্ধকারের মধ্যে তিনি একটু অস্বস্তিতে পড়ে গেলেন বেশ, কারণ সামনের দিকে বেশ রাস্তাটা কেমন অন্ধকার, যতটুকু ফ্ল্যাশ লাইটের আলো পড়া অতটুকুই, বাকিটা অন্ধকার ঘিরে রাখছে, চাঁদের আলো আসতেছে না এখানে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তো এক সময় তিনি ডিসাইড করলেন যে আমি লাইট মারবো। তো তিনি ফট করে ঘুরে লাইট মারলেন পেছন দিকে। মুখে মারবেন না, কারণ মানে কেউ যদি দাঁড়ায় থাকে যাতে মুখে না লাগে। সব জায়গায় গ্রাম এলাকাতে একটা মানে এটা একটা তাদের ট্রেন্ড যে গ্রামে কিন্তু আসলে কেউ কারো মুখে ফ্ল্যাশ লাইট মারে না। তো তিনি নিচু করেই মারলেন ফ্ল্যাশ লাইটটা। বুকটা তার ধক করে উঠলো, কারণ কেউ নাই, পুরো পেছন দিকটা ফাঁকা, কিন্তু তিনি স্পষ্ট শব্দ পাচ্ছিলেন, পায়ের আওয়াজ আসতেছে পেছনে। তো তিনি আর কিছু না বলে আবার সামনে আলো মারলেন, মেরে হাঁটা ধরলেন। তো তার মনে একটা ভয় বিশেষ করে ঢুকলো, এটা ভূতের ভয় না, তার মনে ভয়টা ঢুকলো এই কারণে তিনি জানেন যে লেপার্ড অনেক সময় মানুষকে অনুসরণ করে যদি সেটা মানুষকে কয়, এবং যখন সে অনুসরণ করে তখন সে চেষ্টা করে যতটুকু শব্দ কম করে হাঁটতে, এবং তাদের পাগুলো নরম থাকে, মানে পায়ের যে নখতর বের করে প দিয়ে হাঁটে আস্তে আস্তে, এবং সেটাতে শব্দ না হয় ভাবে, বাট ওজনের জন্য মাঝে মাঝে শব্দ হয়। তো তিনি এই ভয়টা পাচ্ছেন, এবং তিনি চারিপাশে গাছগুলো চেক আউট করতেছেন ভালো মতন। এই গাছগুলো লম্বা লম্বা গাছ, এখানে সাধারণত লেপার্ড থাকে না। তিনি লেপার্ড থাকার গাছ জানেন যে যেগুলো ডালপালা সেগুলো লম্বা লম্বা সোজা উঠে গেছে শাল গাছের মতো। তো সেখানে তিনি বা জিনিসটা ওখানে তিনি আশা করেন না যে এখানে লেপার্ড গাছে থাকবে। তারপরও তিনি একটু এটাতে ভয় পাইছেন। তো তিনি আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। আবার তিনি না কান খাড়া করে রাখছেন যে কোনো শব্দ আসে কিনা। তো আবার শব্দ পেলেন, মনে হলো তার পিছনে কেউ হেঁটে আসতেছে। তিনি জায়গার উপর দাঁড়িয়ে আবার ফ্ল্যাশ লাইট মারলেন। এবারও তাকায় দেখলেন কিচ্ছু নেই, এবং কিছু সরে গেলে তো খুব দ্রুত সরে যাবে সেটাও তিনি দেখলেন না। তার খুব মানে কেমন জানি লাগা শুরু করলো। তো যাই হোক, তিনি আবার হাঁটতেছেন, এবং তিনি এবার একটু ভেতরে ভেতরে কেমন জানি হয়ে গেছেন, নার্ভাস হয়ে গেছেন। তো তিনি কিন্তু খুব বেশি মানে তিনি কোনো প্র্যাকটিসিং ওরকম মানুষ না। তার বাবা মা যদিও প্র্যাকটিসিং, তার বাবা মা অনেক নামাজ কালাম পড়েন, দোয়া কালাম পড়েন সবসময়, তার স্ত্রীও কম বেশি পড়েন, তিনি কিন্তু প্র্যাকটিসিং মানুষ না। তো সুতরাং তার মাথাতে প্রথমেই মানে এই ধরনের কোনো চিন্তা আসে নাই। তবে তিনি একটু ভয় পাইছেন, তিনি ভাবতেছেন ঘটনাটা কি, বন্যপ্রাণীর ভয় কিছুটা আছে বেশি, ওইটাই মেনলি তার ভেতরে, যে কি আসতেছে আমার পেছন। তো তিনি হেঁটে যখন নাকি ওই দুই টিলার কাছে আসছেন, দুই পাশে দুইটা টিলা মানে উঁচা পাহাড়ের মতো, তো তিনি তখন বারবার আলো মারলেন পাহাড়ের দুই পাশে যে উপরে কিছু আছে না, কারণ তিনি জানেন যে এই ধরনের বন্যপ্রাণী যদি কাউকে অ্যাটাক করে সাধারণত উপরে উঠে ওখান থেকে লাফ দিয়ে পড়ে গায়। তো তিনি এই জন্য উপরে দুই পাশে আলো মারলেন, মেরে তারপর তিনি সামনে যাচ্ছেন, এবং তিনি একটু গলা খাকারি দিচ্ছেন মাঝে মাঝে। তো হঠাৎ করে তিনি শব্দ পেলেন যে তার পেছনের শব্দটা আসতেছে, এটা মনে হচ্ছে যে তার পেছনে চলে আসছে খুব কাছে। তো তিনি ফট করে দাঁড়িয়ে ঘুরে তাকালেন, এবং সাথে সাথে তিনি জমে গেলেন ওই জায়গায়, আর তার হাতের ফ্ল্যাশ লাইটটা হাত থেকে নিভে গেল, এবং তখন তিনি কিন্তু সেই দুই টিলার মাঝখানে। হাতের ফ্ল্যাশ লাইটটা অটোমেটিকলি নিভে গেল, মানে সেটা আসলে জ্বলতেছে না, ব্লিঙ্ক করে নিভে গেছে। তাকায় তিনি অবাক হয়েছেন, জমে গেছেন, কারণ তিনি দেখতেছেন তিনি নিজে দাঁড়ায় আছেন তার পিছনে, এবং তার মুখটা হাসি হাসি, এবং তার নিজের যে অবয়বটা বা নিজে যে সেখানে, সে তার গায়ের মধ্যে হাত দিল, এবং হাত দেওয়ার সাথে সাথে তিনি এমন একটা শীতল পরশ পেলেন, মানে পুরো গুজবাম, মনে হলো পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত একটা গুজবাম লেগে গেল তার, এবং তিনি মনে হলো যে তিনি আর চোখ খোলা রাখতে পারতেছেন না, ওই জায়গায় তিনি ঘুমায় গেলেন। তাকে ছোঁয়ার সাথে সাথে তিনি নিজেকে ছুঁয়েছেন, মানে যেই অবয়বটা দেখছেন একদম সেম তিনি। এবং তখন কিন্তু চাঁদের আলো হালকা আছে, কারণ দুই পাশে পাহাড় হলো, মাঝখানে চাঁদের আলো পড়ছে, সেটাতে হালকা দেখছেন তিনি, হাতের ফ্ল্যাশ লাইট কিন্তু নেভা। তিনি মনে হলো যে তার আর চোখ মেলে রাখতে পারলেন না, এখানে পড়ে গেলেন, মানে ঘুমায় গেলেন, মনে হলো তার কাছে আসলে কিছু খেয়াল নাই। যাই হোক, এইখানে এনায়েত সাহেবের বর্ণনা কিন্তু এখানে এতটুকু তিনি মানে তার শেষ, মানে এখানে তিনি কিন্তু আর কিছু তার মনে করতে পারেন নাই। তো তিনি পরেটা পুরোটা বাকিটা শুনছেন তার ফ্যামিলির কাছ থেকে। তো তার ফ্যামিলি বেশ টেন্সড হয়ে গেছে, তার ওনার ওয়াইফ বেশ টেন্সড হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ওনার হাজব্যান্ড আসতেছে না কেন, বেশ টেন্সড। তো তিনি বারবার তার জানলা দিয়ে দেখতেছিলেন। তো তারপরে তিনি বারান্দায় এসে দাঁড়ান,
বারান্দায় এসে দাঁড়ান, দেখেন যে হাজব্যান্ড আসে না। তো অনেক টেনসড হয়ে গেছেন তিনি। ওই সময় তো মোবাইল ফোনও নাই যে তিনি কাউকে কল দিবেন, সেই ব্যবস্থাও ছিল না। তো তিনি একবার চিন্তা করলেন তার গার্ডকে ডেকে বলবেন নাকি যে আপনাদের স্যার আসতেছে না, কোথায় গেছে দেখেন। তো এরকম চিন্তা করতেছেন তার শাশুড়িকে যে বললেন, তার শাশুড়ি বললো যে আসলেই তো টেনশনের ব্যাপার, কি ব্যাপার, আসে না কেন। তো তারা কথা বলতেছেন বাসার মধ্যে, এই সময় নাকি তাদের মানে মেন গেটের মধ্যে শব্দ হলো, মানে তিনি যখন ছিলেন ভিতরে, মানে তার মায়ের শাশুড়ির রুমে গেটের শব্দ হলো, এবং তিনি দেখলেন যে দরজা খোলার শব্দ হলো। দরজা খুলে ঘরের মধ্যে ঢুকছে এনায়েত সাহেবের জুতার শব্দ, সবকিছু। তো তিনি তাড়াতাড়ি বলে ওই যে আসছে বলে তিনি বেরোইছেন। তো বের হয়ে তিনি দেখেন যে তার রুমের মধ্যে ঢুকে গেছে। তিনি বুঝতে পারলেন তার হাজবেন্ড রুমে ঢুকছে আর কি। তো রুমে ঢুকে গেছে, তিনি তাড়াতাড়ি তার হাজবেন্ডের জন্য যা যা দরকার, মানে ওই যে টাওয়েল হাত মুখ ধোয়া, আর বিদ্যুৎ নাই বাসার মধ্যে। তো তিনি ওই আরেকটা এক্সট্রা ওই যে হারিকেন ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করলেন। তো তিনি রাখলেন। তো দেখলেন যে বাইরে রাখার পর তার হাজবেন্ড কিন্তু ঘরে ঢুকেই তাদের যে বাথরুমে ঢুকছে। তো তিনি তার মাকে বললেন যে আম্মা খাবারের ব্যবস্থা করি, ও তো আসছে এরকম এসে। তো ওনার শাশুড়ি বললেন যে হ্যাঁ করো, খাবারের ব্যবস্থা করো কি। তিনি চলে গেলেন তার হাজব্যান্ডের জন্য খাবারের ব্যবস্থা করতে। এদিকে তিনি অনেকক্ষণ তার হাজব্যান্ড ঢুকছে রুমে, বাথরুমে ঢুকছে, শব্দ নাই, কিছু নাই, মানে মোটামুটি তিনি শব্দ পাচ্ছেন না। তিনি বললেন যে আসলে বাথরুমে গেলে তোমার কাছে বাতি নিয়ে যাবে, আমি বাতিটা রাখছি বাইরে, মানে তার বাথরুমের বাইরে, সে বাতিটাও সে নেয় নাই, এখন তো কারেন্টও নেই, তো সে কিভাবে বাথরুমের মধ্যে, এবং পানি টানির কোনো শব্দ আসতেছে না। তো অনেকক্ষণ তিনি ওয়েট করে তিনি খাবার দাবার এনে রাখলেন, রেখে তিনি রুমে গেলেন। রুমে যেয়ে দেখলেন যে সেই যে বাতি তিনি রাখছেন তিনি বাথরুমের বাইরে, সেটা ওখানেই রয়েছে। তিনি তাকায় দেখলেন বিছানাতে তার স্বামী শুয়ে আছে বিছানাতে, এবং সেই হারিকেন জ্বলতেছে, হারিকেনের আলোতে তার হাজব্যান্ড দেখা যাচ্ছে শুয়ে আছে বিছানার মধ্যে, এবং যেই ড্রেস পরে বেরিয়েছিলেন সেই ড্রেস পরেই শুয়ে আছেন। তো তিনি তাকে বললেন যে কি ব্যাপার, তুমি ঘুমায় গেলা, তুমি কি খাওয়া দাওয়া করবা না, করতে আসছো, কি ব্যাপার, এখন মানে মানুষের তো ফ্রেশ হইতে হয়, তুমি বাথরুমে গেলে একই ড্রেস পরে শুয়ে পড়ছো এসে। তো তিনি আর কোনো উত্তর দিচ্ছেন না। তিনি হাতটাই করে তার চাদরটা গায়ের উপর নিয়ে নিলেন, দেখলেন যে এনায়েত সাহেব গায়ের চাদর টেনে ঘুম দিচ্ছেন। তো তিনি একটু অবাক হলেন স্বামীর এই আচরণে, যে এটা কি ব্যাপার, মানে সে আসলো এইভাবে শুয়ে পড়লো। তো তিনি আস্তে করে সব রেখে তিনি আমার কথা বলতেছেন, এটা তার কাছে আরও রাগ লাগতেছে। তিনি তার শাশুড়িকে বললেন যে কি হয়েছে কে জানে, আপনার ছেলে কি এখানে বন্ধুদের আড্ডায় যে কি উল্টাপাল্টা কিছু খাইছে নাকি, সে সেই বিছানায় শুয়ে পড়ছে বাথরুম থেকে বের হয়ে, যে ড্রেস পরা ছিল এসে। তো তার শাশুড়ি বললো না, আমার ছেলে তো এরকম না, সে তো এগুলো করে না, ছিছি কি বলো তুমি, এরকম করার কথা না, হয়তো কোনো কারণে ক্লান্ত, অনেক রাস্তা হেঁটে গেছে, হয়তো অনেক ঘুম লাগছে, যাক ও ঘুমাক, তুমি ওর এই করো না, তুমি তোমার মতো খাবার দাবার উঠে রাখো, ওর খিদা লাগলে খাবে। এগুলো বলে তার শাশুড়ি তার মতো চলে গেলেন রুমে, আর তিনি তখন গেলেন, তিনি যে বাথরুমে গেলেন এবং দেখলেন যে বাথরুমে কোনো কিছুই চেঞ্জ হয়নি, যে বালতিতে পানি তোলা ছিল সেগুলোও মানে কোনো ইউজ করা হয় নাই, কিছু না, বাথরুমের কিছু জায়গায় শুকনা, সেসব জায়গায় হাত পা ধুলে বা একটা পানির, অবাক হয়ে তিনি বের হয়ে আসলেন। এসে তিনি বিছানায় শুয়ে পড়লেন, হারিকেনটাকে একদম ডিম করে দিয়ে শুয়ে পড়লেন। তো ঘরের মধ্যে খুবই হালকা আলো, মানে যেটা মানে কি বলে, মানে আলো বলা চলে না, মানে জাস্ট একটা আভা ঘরের মধ্যে, এরকম ভাবে শুয়ে আছেন তিনি। তো একটা সময়, কতক্ষণ হবে বলা যায় না, তার স্ত্রী ঘুমায় গেছিলেন। তো ঘুমায় গেছিলেন, তার ঘুম ভাঙলো হঠাৎ কুটখাট শব্দে মনে হলো। তো তিনি তাকায় দেখতেছেন ঘরের মধ্যে অন্ধকার, একদম ঘুরঘুরটি অন্ধকার ঘরের মধ্যে, কিন্তু তাদের মেন দরজা আটকানো, এবং তাদের যে জানালাটা আছে বাইরের দিকে, জানালাটা ছিল কাঠের জানালা, উপরের দিকে হালকা কাচ দেওয়া, তো সেটা দিয়ে পর্দা আছে আবার, এইখানে হালকা আলো ঢুকতেছে, এটাতে চোখ ইউজ টু হইতে কিছুক্ষণ সময় লাগলো তার। তো তিনি হঠাৎ করে দেখেন যে তার খেয়াল করে বুঝতে পারতেছেন যে হাত দিলেন পাশে, তার হাজবেন্ড নাই তার পাশে। তো তিনি দেখতেছেন তার পায়ের কাছে দাঁড়ায় আছে একটা অবয়ব, তিনি ভাবতেছেন তার হাজবেন্ডই দাঁড়ায় আছে কিনা। পায়ের কাছে কেন, তার পায়ের কাছে দাঁড়ায় আছে, বিছানার পায়ের কাছে। তো তিনি তাকায় দেখতেছেন, হঠাৎ করে মনে হলো অবয়বটা চোখ দুই জায়গায়, যেখানে মুখ, যেখানে চোখ দুটা জ্বলে উঠলো, বেশ ভয়ঙ্করভাবে দুটা লাল আলোর টুকরা, দুটা মনে হয় চঙ্গারের টুকরা জ্বলে আছে। তিনি পুরো কেঁপে উঠলেন থরথর করে, কিন্তু তার স্বামী কিন্তু নাই পাশে। এই সময় তিনি দেখলেন তার পাটা চেপে ধরলো হাত, ওই হাতটা একটা ঠান্ডা হাত, প্রচন্ড ঠান্ডা হাত, মানে বরফের মতো ঠান্ডা হাত। তিনি চিৎকার করে উঠছেন কিন্তু, এবং শব্দ বেরোচ্ছে না তার গলা দিয়ে। তো তিনি হাতটা নিজের মানে উঠে বসে তিনি হাত দিয়ে ওই হাতটা ছাড়াতে চেষ্টা করলেন। হাতটা দেখলেন চিকন একটা হাত, মানে এই চিকন, মানে এত চিকন মনে হবে যে একটা রডের মতো, মানে একটা মোটা যদি রড হয় সেরকম, মানে ঠান্ডা বরফের মতো একটা হাত তার পা ধরে রাখছে। এবং তিনি চিৎকার করতে যাচ্ছেন, তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তো এইবার তিনি ফিল করলেন যে তার গলা লাফ দিয়ে উঠলো এই জিনিসটা, অবয়বটা, এবং তার গলা চেপে ধরলো। তো তিনি গলা চেপে ধরার সময় একটা চিৎকার করতে পারছিলেন, এবং সেই চিৎকারটা মোটামুটি বেশ জোরে ছিল। তো এই চিৎকারের চোটে তার শাশুড়ি আসলে চলে আসছে রুমে, এবং ওনার কিছু খেয়াল নাই, উনি ওনার শাশুড়ির কাছ থেকে পরে শুনছে যে উনি নাকি শাশুড়ি ঢুকে নাকি দেখে যে ঘরের মধ্যে অন্ধকার,
এবং সেই অন্ধকারের মধ্যে তার ছেলের বউ গড় 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 করে চিৎকার করার চেষ্টা করতেছে। তো তিনি তাড়াতাড়ি ঢুকে তিনি হারিকেন জ্বালান এবং দোয়া পড়া শুরু করেন। দোয়া পড়তে পড়তে হারিকেন জ্বালান এবং এই সময় তার শ্বশুর উঠে আসে এবং এসে তার তাড়াতাড়ি ওই হারিকেন জ্বালায়, তার আলো দেন ঘরের ভেতরে এবং দেখেন যে তার তার ছেলের বউ শুয়ে চিৎকার করার চেষ্টা করতেছে, তার গলা চোখ উল্টা যাচ্ছে। তো তিনি দোয়া পড়েন, ছেলের বউ হাত ধরে দোয়া পড়া শুরু করেন এবং তার শ্বশুরও দোয়া পড়েন এবং দুজন দোয়া পড়লে তখন নাকি তার চোখ খুলে হুঁশ ফিরে আর কি। তো তিনি তাড়াতাড়ি তার শাশুড়িকে জড়ায় ধরেন উঠে, তারপর শাশুড়িকে বলেন যে কি দেখছেন তিনি এই ব্যাপার, এবং তারা ঘরের মধ্যে তাদের ছেলেকে দেখে না। তো খুবই তারা হয়ে যায়, ভয় পেয়ে যায়, অবাক হয়ে যায় এবং ঘটনাটা কি করছে বুঝতে পারে না। তো এনায়েত সাহেবের বাবা তিনি সাথে সাথে নিচে যান। ওই সময় রাতের বেলা বাসার মধ্যে টর্চ লাইট ছিল একটা, নিচে যান যে সে গার্ডকে উঠায় বলেন যে এই ব্যাপার। তো গার্ড ইয়াং ছেলে, সেও উঠে যায়। সে উঠে সাথে সাথে সেই তাদের বাড়ির যে এমনি আরেকজন যে কেয়ারটেকার কাজের ছেলে যে দারোয়ান, তাকেও নেয়। দুইজনে মিলে তারা হেঁটে বেরোয় ফ্ল্যাশ লাইট নিয়ে এবং এনায়েত সাহেবের বাবাও সাথে যান এবং তারা যান এবং যে গার্ডের সাথে গান ছিল, বন্দুক নিয়ে তারা যায়, হাঁটতে হাঁটতে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে এবং তারা যেতে এবং তখন সেই রাত পার হয়ে যাচ্ছে, সেই রাত 3টা-4টা পার হয়ে গেছে। তো কাছাকাছি এক জায়গায় এসে দেখে যে কতগুলো কালো পাথরের পাহাড়ের মতোই দাঁড়া আছে। তো চুপ করে গার্ড তখন তার এনায়েত সাহেবের বাবাকে বলে চুপ করে দাঁড়ায় যান, সামনে যান, ওগুলো হাতি। তো খুব হয়ে যায়, তারা দেখে যে অনেকগুলো হাতি ওখানে দাঁড়ায় আছে গোল হয়ে। তো তারা ভয় পায় যে এখন যদি তারা বন্দুক শ্যুট করে, ফায়ার করে, এই বন্দুক শ্যুট করলে দুইটা সম্ভাবনা, একটা আছে হাতির ছেড়ে আসতে পারে, আর একটা হাতি হচ্ছে এদিক সেদিক দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিতে পারে কোথাও। এনায়েত সাহেব কোথায় আছে এটা নিয়ে তাদের খুব টেনশন এবং তারা খুব চিন্তা হয়। হাতিকে সাধারণত নাকি আলো মারলে হাতি ছুটে আসে সেদিকে, তো এটাও তাদের একটা ভয় যে না করে। তো কিছুক্ষণ পরে তারা দেখলো ওখানে দাঁড়াই ছিল, তারা চাঁদের আলোতেই দাঁড়ায় ছিল দূরে, চুপচাপ কোনো কথা না বলে বন্দুকটা হাতে ধরে দাঁড়ায় ছিল। একটু পরে দেখে হাতিগুলো আস্তে 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 করে সরে গেল ওখান থেকে হেঁটে হেঁটে, এবং যখন হাতি সরে গেছে তখন চাঁদের আলোতেই দেখতেছে যে কিছু একটা পড়ে আছে মাটিতে। সাথে সাথে তারা দৌড় দিয়ে যায় ওখানে, ফ্ল্যাশ লাইট মেরে। এনায়েত সাহেবের বাবাও যায়। তো যে দেখে এনায়েত সাহেব পড়ে আছে রাস্তার পাশে এবং ওইখানেই আশেপাশে হাতিগুলা ছিল। তো এনায়েত সাহেব পড়ে আছে এবং এনায়েত সাহেবের তখন হুঁশ ফিরছে, তিনি কথা বলতে, তিনি বলতে আমাকে নিয়ে চলো এখান থেকে। তো তারা উঠায়, এনায়েত সাহেবকে উঠায় সাথে করে নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসে তখন ধরে এনায়েত সাহেবের সেই গার্ড, তারপর ছেলেটা, দারোয়ান ছেলেটা, তারপরে তার বাবা, তিনজনে মিলে বাসায় নিয়ে আসে তাকে অনেক কষ্ট করে। তো এনায়েত সাহেব বাসায় এসে তার স্টোরি বলেন এবং তিনি স্টোরি বলার পরে তিনি ওই অংশটাও বলেন যে তার কি হয়েছিল। তিনি ওখানে ঘুমায় যান, তারপরে তার যখন হুঁশ ফিরে তিনি নাকি তাকায় দেখেন যে তার যখন চোখ খোলেন তিনি তো দেখেন যে একটা বাতাসের মতো চারপাশে ঘুরতেছে গাছগুলা এবং তার থেকে বেশ খানিকটা দূরে এবং একটা অবয়ব রূপ নিল এবং সে কালো গাঢ় একটা অবয়ব রূপ নিল এবং তার চোখ দুটো জ্বলতেছে। তো এই সময় নাকি দেখে যে কতগুলো হাতি ওই দিক থেকে হেঁটে আসে, একদল হাতি, 5-7টা হাতি হবে, হেঁটে আসে এবং হাতিটা এসে নাকি সামনে যখন যায় তখন ওই জিনিসটা সরে যায় সামনের থেকে এবং হাতিটা এসে নাকি এনায়েত সাহেবকে ঘিরে ওই হাতিগুলা দাঁড়ায় যায় এবং তারা সুর নাড়তে থাকে জোরে জোরে এবং এই সুর নাড়াতে ওখানে ওই জিনিসটা আর ওই যে সে অবয়বটা তার কাছে আর আসে না। তো এই সময় নাকি দেখে হঠাৎ করে এনায়েত সাহেব দেখতে পায় যে হাতিগুলো সরে গেছে এবং তখনই তিনি দেখে যে পায়ের শব্দ দৌড়ে আসছে, তার মানুষ বাবা সহ আরও সাথের যারা আছে তারা আসছে। তো এই স্টোরিটা এনায়েত সাহেব তখন বলে এখানে, তো বলার পর বাসার সবাই শুনে এবং পুরো জিনিসটা বলে। তো এনায়েত সাহেব খুবই আপসেট হয় এবং ভয়ও পান এবং খুব আশ্চর্য হন একই সাথে যে এই এলাকায় এটা ব্যাপারটা কি। এবং তিনি তাদের বাসাতে সাথে সাথে তার বাবা এনায়েত সাহেবকে গা মুছে দেন, ধুয়ে দেন এবং তাকে তার বাবা গোসল করান, তার বাবা গোসল করেন এবং দোয়া দরুদ পড়ে ছেলেকে ফু দেন, পানিতে ফুক দিয়ে দম দিয়ে সেটা খাওয়ান এবং তাকে বলেন যে ধীর স্থির হইতো। তার স্ত্রীকেও তারা গোসল করতে বলেন এবং তারা এভাবে ঝেড়ে দেন স্ত্রীকে, বাবা মা দুইজন। এবং পরদিন দিনের বেলা তারা ওইখান থেকে কাছাকাছি খুঁজে সেখানকার থেকে এই একদম তাদের কাছাকাছি যেখানে মসজিদ আছে সেখান থেকে মৌলানা সাহেবকে এনে তাদের দুইজন হাজব্যান্ড ওয়াইফকে ঝাড়ায়। তিনি মৌলানা সাহেব ফু দেন, তিনি দেখেন, বলেন যে আমাদের বাড়িটা বন্ধ করে দেন, এখানে কোনো ব্যাপার ঘটছে। তো মৌলানা সাহেব যখন শুনে বলে যে আসলে ব্যাপারটা কি, অনেক সময় জিন থাকে, তো এইসব এলাকায়, বন্য এলাকায়, পাহাড়ি এলাকায় অনেক জিন আছে এবং ওই যে জায়গাটার কথাটা উনি বলছে পাহাড়ের ওদিক দিয়ে গেছে, কাঁচা বন, ওখান দিয়ে ওনাকে আসতে মানা করছিল ওই যে ওনার সাথে যে ব্যবসায়ী বন্ধু, সে মানা করছে, কারণ কি ওই জায়গাটা আসলে একটু খারাপ, এসব জিনিসপত্র আছে। তো উনি তো শুনে নাই
যাই হোক, ওনাকে যে মানে ক্ষতি ওই সময় করতে পারে না, কারণ এই জিনদের মধ্যেও কিছু ব্যাপার আছে। ওখানকার রক্ষক যারা, মানে ওই এলাকার রক্ষক হিসাবে যারা আসে, তাদেরকে তারা ক্ষতি ওরকম মানে করতে পারে না। দুষ্ট জিনরা, ভালো জিনরা এমনি করেই না, হ্যাঁ, কারণ তারা জানে যে এই লোকটাকে রক্ষক হিসাবে অ্যাসাইন করা হয়েছে এখানে, ঠিক আছে। কিন্তু খারাপ জিন বলে তো একটা কথা, খারাপ জিনটা কোনোভাবে তার রূপ ধরে তার বাসায় চলে আসছিল, যেহেতু খারাপ, এবং আসছিল এসে এইগুলো তার স্ত্রীকে মারার চেষ্টা করছে, এরকম কিছু একটা আর কি। তো যাই হোক, বাসাটা তিনি পড়ে বন্ধ করে দেন। তাদের বাসাটা বলে যে এই বাসাটা বন্ধ করে দেন, আগে যিনি ছিল হয়তো তিনি বন্ধ করেন নাই, মৌলানা সাহেব বন্ধ করে দেন এবং তাদেরকে বলেন যে আপনারা সবাই এখান থেকে ধর্মকর্ম প্র্যাকটিস করেন। তো এনার সাহেবের বাবা মা তো করতেনই প্র্যাকটিস, এনার সাহেবকেও তিনি নসিহত করেন। যদি এনার সাহেব এখন বর্তমান সময় অনেক বেশি ধার্মিক, তো তিনি নাকি আস্তে আস্তে তখনই আস্তে আস্তে সেই ধর্মকর্ম চর্চা শুরু করেন, কারণ তিনি ফরেস্টে থাকতে থাকতেই তার জীবনে অনেক কিছু দেখা হয়েছে, অনেক রহস্যময় জিনিস। তো এটা ছিল তার সবচেয়ে জীবনে ঘটা রহস্যময় জিনিস, এবং রহস্যময় এবং ভৌতিক, যেটার সাথে আসলে তিনি কখনোই এটা আসলে র্যাশনালি কিছু মিলাইতে পারেন নাই। তবে সেই বলছে যে প্রাণী কি, হাতির যে দলটা বা সেটা চলতেছিল ওই সময় এখান দিয়ে, হাতির দলটা চলতেছিল, এবং তারা সাধারণত এখানে কিছু মানুষদেরকে দেখে, তারা কিন্তু বন্ধু সেই মানুষদের, এবং ওই জিনিসটাকেও তারা তো প্রাণী যা দেখতে পায় এগুলোকে, তো তারা ওই যাতে তাকে কোনো ক্ষতি না করে এই জন্য হাতির পাল ওইখানে চলে আসছিল, এসে তাকে সেভ করছে ওই জায়গাটায়। হ্যাঁ, এটা হয়তো আল্লাহই পাঠিয়েছে তাকে সেভ করার জন্য। তো যাই হোক, এই জিনিসগুলা এরকমই এখানে। এনায়েত সাহেবের এই ছিল জীবনের একটা বেশ ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স ঘটে যাওয়া, বা তার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনা। এছাড়া বনে অনেক ঘটনা তিনি দেখেছেন, আর এছাড়াও শহরের মাঝে তিনি পরবর্তীতে ঢাকা শহরে যেখানে বাসাবাড়ি করেছেন সেই এলাকায়ও অনেক ঘটনা তিনি জানেন, শোনেন এবং এক্সপিরিয়েন্স করেছেন, এবং তিনি অনেক রুকাইয়াতে এখানে অংশগ্রহণ করেছেন। অনেক বাড়িকে এই ধরনের প্রভাব থেকে মুক্ত করার জন্য ওখানে রুকাইয়া করা লাগছে, তখন তিনি গেছেন, সেসব জায়গা দেখছেন। অ্যাজ হি গ্রিউ ওল্ড, যখন তার বয়স আস্তে আস্তে বাড়ছে আর কি, তখন অনেক কিছুর সাথে তিনি ইনভলভ হয়েছেন, দেখছেন। তো এই ছিল ঘটনা, এবং সাজিদ চৌধুরী বাবা এনায়েত চৌধুরীর ঘটনা। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে।